সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তো গত ক্লাসে আমরা অধ্যায় 1 নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে অধ্যায় 1টা আমাদের মূলত এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো দ্বিতীয় ক্লাসে আমি আপনাদের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো সবাইকে অনুরোধ থাকবে, যারা প্রথম অধ্যায়টি করনি তারা প্রথম অধ্যায়টি দেখে আসবে, তাহলে তোমাদের দ্বিতীয় অধ্যায়টা বুঝতে সুবিধা হবে। তো আমাদের দ্বিতীয় অধ্যায়ের লেনদেন মূলত এমসিকিউ প্লাস সিকিউ দুটোর জন্যই ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে আমাকে দুটো বিষয়ে আমাদের ফোকাস দিতে হবে। তো ক্লাস শুরু করার আগে বলতে চাই যে লেনদেন বিষয়টা কি। তো আমাদের আশেপাশে নানান ধরনের ঘটনা ঘটে থাকে, কিন্তু সবগুলো কিন্তু আমরা লেনদেন বলি না। তো লেনদেন যদি বলে যে লেনদেন কাকে বলে, তাহলে সংজ্ঞা হিসেবে বলা যায় যে অর্থের অঙ্কের পরিমাপযোগ্য ঘটনা যা ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন করে, সেই সমস্ত ঘটনাকেই কি লেনদেন হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়। এই জিনিসটা এই লাইনটা খুব ভালোভাবে আন্ডারলাইন করে রাখবেন যে আর্থিক অবস্থার পরিবর্তন করে। অর্থাৎ যে ঘটনাগুলো আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে, যে ঘটনাগুলোর মাধ্যমে আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে, সেগুলোকেই কি বলে লেনদেন বলতে পারি। দেখেন, এদিকে একটি খুব সুন্দর উদাহরণ দিয়েছে, যে উদাহরণস্বরূপ বলা যেতে পারে সীমান্ত ট্রেডার্স 5,000 টাকা দিয়ে অফিসের জন্য একটি আলমারি ক্রয় করলেন, আবার দোকান থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত হলেন। এই উল্লেখিত দুটি ক্ষেত্রেই ঘটনার জন্ম হলো। আচ্ছা দেখেন, এদিকে আমাদের দুটো ঘটনার কথা বলা হয়েছে। প্রথমটার ক্ষেত্রে বলা হয়েছে কি, সীমান্ত ট্রেডার্স 5,000 টাকা দিয়ে অফিসের জন্য একটি আলমারি ক্রয় করেন এবং দোকান থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত হন। আচ্ছা, যদি আমরা লেনদেনের সংজ্ঞাটার ক্ষেত্রে আবার ব্যাক যাই, তাহলে দেখবেন এদিকে একটা বিষয় খুব ক্লিয়ারলি লেখা আছে, যেমন অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা এবং ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন। অর্থাৎ এটা অবশ্যই আমাদের অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। আচ্ছা, দোকান থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত হলে এটা কি অর্থের অঙ্কে কোনো পরিমাপযোগ্য বা অর্থের অঙ্কের কোনো উল্লেখ আছে? অবশ্যই নাই। কিন্তু দেখেন, আগের উদাহরণটায় সীমান্ত ট্রেডার্স 5,000 টাকা, এটি কিন্তু অর্থের অঙ্কে উল্লেখ করা আছে, প্লাস সে অফিসের জন্য একটি আলমারি ক্রয় করেছে, সেটা কিন্তু পরিমাপ করা যায়। কিন্তু দোকান থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত হলেন, সে কতটুকু আহত হলেন বা কতটুকু দুর্ঘটনায় পতিত হলেন, সেটা কিন্তু কখনোই আপনি পরিমাপ করতে পারবেন না। তো যদি কোয়েশ্চেন করা হয় কোনটা লেনদেন নয়, তাহলে অবশ্যই আমরা বলবো সীমান্ত ট্রেডার্স যে 5,000 টাকা দিয়ে অফিসের আলমারি ক্রয় করেছেন সেটা লেনদেন, এবং দোকান থেকে যে দুর্ঘটনার পথে আহত হলেন সেটা কিন্তু আমাদের লেনদেন নয়। ঠিক আছে, এই বেসিসটাই কিন্তু আমাদের পুরো হিসাব বিজ্ঞানে কাজে লাগবে, এবং আমরা এই বিষয়টা দিয়েই সব ধরনের অঙ্ক সলভ করার চেষ্টা করব। দেখেন, এদিকে খুব সুন্দর একটি ব্যাখ্যা দেওয়া আছে কেন এটা লেনদেন নয়। বলেছে যেহেতু প্রথমটিতে অর্থের দ্বারা পরিমাপযোগ্য এবং ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন করেছে, সেই জন্য প্রথম ঘটনাটি লেনদেন, এবং দ্বিতীয় ঘটনায় যেহেতু আর্থিক সংশ্লিষ্টতা নেই এবং ব্যবসার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি, সেহেতু দ্বিতীয় ঘটনাটি ব্যবসার লেনদেন হিসেবে লিপিবদ্ধ হবে না। এখন আপনি বলতে পারেন যে দোকান থেকে ফেরার পথে দুর্ঘটনা আহত হলে সে তো আমার থেকে টাকা পয়সা লুট করে নিয়ে গেছে, তাহলে তো আমার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। দেখেন, হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে আমরা ব্যবসার মালিককে ভিন্ন চোখে দেখি। এখন মালিকের অনেক কিছুই হতে পারে, মালিকের খুব লস হতে পারে, অথবা কোনো জায়গায় ব্যবসা খুব কোথাও বিনিয়োগ করেছে, সেখানে আশানুরূপ ফল পায়নি, অর্থাৎ শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছে, শেয়ার মার্কেট থেকে সবগুলো টাকা উধাও হয়ে গেছে, এরকম কিছু ঘটনা করতে পারে। কিন্তু ব্যবসার ক্ষেত্রে ব্যবসা আলাদাভাবে আমরা দেখব। যেমন ব্যবসার ক্ষেত্রে সে কতটুকু বিনিয়োগ করলো, ব্যবসার বেতন কাকে কতটুকু দিলাম, অর্থাৎ ব্যবসা আর মালিককে আমরা আলাদাভাবে দেখব। সেক্ষেত্রে মালিকের যে কোনো কিছুই হোক, সেটা আমরা ব্যবসা এটা হিসাববদ্ধ করব না। যার কারণে সে দুর্ঘটনায় আহত হয়েছে, তার টাকা পয়সা লুট করে নিয়ে গেছে, কিন্তু তার প্রভাবটা আমরা ব্যবসায় দেখাবো না। ঠিক আছে? আচ্ছা দেখেন, লেনদেনের শব্দের আবিধানিক অর্থ হলো গ্রহণ, প্রধানত দেওয়া নেওয়া। এটা আপনারা খুব স্টার মার্ক দিয়ে রাখবেন, কারণ এটা এমসিকিউতে অনেকবার আসছে যে লেনদেনের আবিধানিক অর্থ কি, গ্রহণ ও প্রদান, অর্থাৎ দেওয়া নেওয়া। ঠিক আছে, এরপর আমরা দেখব লেনদেন কয় ধরনের হয়। লেনদেন হয় মূলত দু ধরনের, হলো বাহ্যিক লেনদেন, আরেকটা কি, অভ্যন্তরীণ লেনদেন। আচ্ছা, অভ্যন্তরীণ মানে কি? ভিতরে না,
আর বাহ্যিক মানে কি, বাইরে, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরের মধ্যে যে লেনদেনগুলো হয় সেটাই আমাদের অভ্যন্তরীণ লেনদেন। এবং বাহ্যিক মানে যেহেতু বাইরে, অর্থাৎ ব্যবসার সাথে বাইরের যে কোনো পক্ষের যে লেনদেন হয় সেটাই কি আমাদের বাহ্যিক লেনদেন। ঠিক আছে, যেমন দেখেন এদিকে একটা আমাদের সুন্দর করে দেওয়া আছে যে বাহ্যিক লেনদেনে কোনো অর্থনৈতিক ঘটনা দুটি পক্ষকে বা দুটি প্রতিষ্ঠানকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ, কোনো সরবরাহকারীর কাছ থেকে বাবল স্টোর্স কর্তৃক পণ্যদ্রব্য ক্রয় অথবা ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক বাড়িওয়ালাকে মাসিক ভাড়া প্রদান। আচ্ছা, এটা দিয়ে আপনি জাস্ট একটু মনে রাখবেন যে দেখেন যে ব্যবসার সাথে বাইরের কোনো পক্ষর যে লেনদেনটা হচ্ছে সেটাই কি আমাদের বাহ্যিক লেনদেন। অপরপক্ষে দেখেন যে পক্ষান্তরে লেখা আছে অভ্যন্তরীণ লেনদেন ব্যবসায় শুধু অভ্যন্তরীণ আর্থিক অবস্থাকে প্রভাবিত করে, যেমন মেশিন ব্যবহারের ফলে উদ্ভূত অপচয় বা মূল্য হ্রাস। আচ্ছা, একটা মেশিন যখন আমরা কিনি সেটা কিন্তু যখন যদি আমি মেশিনের কথা বাদ দিই, একটা ফোনই কিনি, তাহলে কিন্তু আপনি যে দামে আজকে কিনছেন সেই দামে কিন্তু আরেকজনের কাছে সেটা বিক্রি করতে পারবেন না। কারণ কি, আপনি সেটা একটু ব্যবহার করেছেন, ব্যবহার করার কারণে তার একটু মূল্য হ্রাস হয়েছে। এই মূল্য হ্রাসটাকেই বলা হয় অবচয় অথবা মূল্য হ্রাস। ঠিক আছে, এটা কিন্তু কোনো বাইরের পক্ষের সাথে হচ্ছে না, ভিতরের সাথে ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরেই হচ্ছে, যার কারণে এটাকে অভ্যন্তরীণ লেনদেন বলা হয়। ঠিক আছে, আচ্ছা নেক্সটে দেখেন বলা আছে যে নগদ টাকার আদান প্রদান বা বাকিতে ক্রয় বিক্রয় ছাড়াও সেবা আদান প্রদানের মাধ্যমে লেনদেনের উদ্ভব হতে পারে। যেমন মিসেস মাহবুবকে কাজের বিনিময়ে 2,000 টাকার বেতন দেওয়া হলো অথবা ঘর ভাড়াও 3,000 টাকা পাওয়া গেল, এটাও লেনদেন। আবার অদৃশ্যভাবে কোনো আর্থিক ঘটনা ঘটে থাকলে তাও লেনদেন হতে পারে, যেমন দীর্ঘদিন সম্পদ ব্যবহার ফলে যে মূল্য হ্রাস, এর মাধ্যমে লেনদেনের সৃষ্টি হয়। আচ্ছা দেখেন, আমরা যদি কোনো নগদ টাকার আদান প্রদান করি অথবা বাকিতে ক্রয় বিক্রয় ছাড়াও সেবার আদান প্রদান করি, তার মাধ্যমেও কিন্তু লেনদেন হতে পারে। যেমন দেখেন এইদিকে কিন্তু আমাদের মিসেস মাহবুব কাজের বিনিময়ে 2,000 টাকা দেওয়া হয়েছে, অর্থাৎ তিনি আমাকে সেবা দিয়েছেন, তার সেবার বিনিময়ে আমি তাকে 2,000 টাকা দিয়েছি। সে হয়তো আমাকে আমার অফিসের একটা প্রজেক্ট ছিল সেটা করে দিয়েছে, যার কারণে আমি তাকে 2,000 টাকা দিচ্ছি। অথবা আমি যে অফিসে বসে আমার কাজ করি সেদিকে আমার প্রতি মাসে ভাড়া আসে 3,000 টাকা, তো আমি 3,000 টাকা দিলাম, অর্থাৎ এটাও কিন্তু আমাদের লেনদেন। আবার এদিকে দেখেন কি বলেছে, অদৃশ্যভাবে। অদৃশ্য কেন বলেছে, যেমন মোবাইল ফোনের ক্ষেত্রে যেটা আমি বললাম যে মোবাইল ব্যবহার করেছি, কিনলাম মাত্র, এরপর বিক্রি করতে গেলাম, দেখলাম যে 2,000 টাকা কেউ বেশি দিতে চাচ্ছে না, এরকম। তো এটা কিন্তু অদৃশ্যভাবেই হলো, এটা কিন্তু কখনো দৃশ্যমানভাবে হলো না। অর্থাৎ আমি কিনলাম, সাথে সাথেই সেটার মূল্য হ্রাস হয়ে গেল, অর্থাৎ আমি ব্যবহার করে ফেলেছি, যার কারণে সেটার মূল্যটা হ্রাস হয়ে গেল। তো এই অদৃশ্য আর্থিক ঘটনাগুলো আমাদের লেনদেনের অন্তর্ভুক্ত হবে। আবারও বলছি, কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে লিখে দিবেন, আমি তার যথাসম্ভব অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, লেনদেন সম্পর্কে পূর্ণাঙ্গ একটা কথা লেখা আছে যে অর্থের আদান প্রদান। দেখেন, প্রথমত অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, অর্থাৎ আমরা অর্থের মাধ্যমে সেটা পরিমাপ করতে পারবো। কোনো ঘটনা বা সেবা আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ওই সমস্ত ঘটনা বা আদান প্রদানকে লেনদেন বলা হয়। অর্থাৎ অর্থের আদান প্রদান হতে হবে, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে, কোনো ঘটনা বা সেবা আদান প্রদান হলেই তাকে আমরা কি বলবো, লেনদেন বলবো। ঠিক আছে, এদিকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা লেগেছে, প্রত্যেক লেনদেনই ঘটনা, কিন্তু প্রত্যেক ঘটনা লেনদেন নয়, ব্যাখ্যা করো। আমি আবারও বলছি যে এরকম ব্যাখ্যা করো বা লেনদেন কি, এই ধরনের কোয়েশ্চেন আপনাদের আসবে না। আপনাদের জাস্ট একটু বুঝতে হবে যে লেনদেন কি বলে, অর্থাৎ এমসিকিউর আকারে এরকম আসতে পারে। তো আপনারা সবসময় মনে রাখবেন যে লেনদেন উৎপত্তি ঘটে কোথা থেকে, ঘটনা থেকে। অর্থাৎ প্রতিটা লেনদেনই আমাদের ঘটনা, কিন্তু সকল ঘটনাই কি আমাদের লেনদেন নয়। অর্থাৎ ঘটনা থেকে আমার লেনদেনের উৎপত্তি হয়, কিন্তু সকল ঘটনাই কি আমার লেনদেন না, সকল ঘটনা কিন্তু লেনদেন না। তাই আমরা বলতে পারি সকল লেনদেনই ঘটনা, কিন্তু সকল ঘটনাই কি লেনদেন নয়। আচ্ছা দেখেন, এরপর আমরা আলোচনা করব লেনদেনের প্রকৃতি অথবা বৈশিষ্ট্য নিয়ে। ইতিমধ্যে আমরা খুব একটা ভালো ধারণা নিয়ে ফেলেছি যে লেনদেন কাকে বলে বা লেনদেন আমরা কিভাবে চিহ্নিত করব। তো এখন আমরা লেনদেনের কিছু বৈশিষ্ট্যগুলো দেখব। লেনদেনের আপনার
কতগুলো বৈশিষ্ট্য আছে দেখেন, 1 2 3 4 5 6 7, 7টা ঘটনা আছে। তো আমরা 7টা ঘটনাই আপাতত আলোচনা করব। প্রথমটা কি বলেছে, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, যেটা আমরা আগেই আলোচনা করেছি যে অবশ্যই কি লেনদেন হতে হলে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। এদিকে যে উদাহরণগুলো দেওয়া আছে আপনারা একটু পড়বেন, পড়ে নিলে দেখবেন বুঝতে পারবেন। যেমন দেখেন একটা উদাহরণ দেওয়া আছে, ব্যবসা ম্যানেজারের মৃত্যু। আচ্ছা, ব্যবসা ম্যানেজারের মৃত্যুতে কিন্তু ব্যবসার খুব বড় একটা ক্ষতি হয়। কারণ কি, ব্যবসা ম্যানেজার ব্যবসা সম্পর্কে খুব ভালো ধারণা থাকে এবং খুব ভালো ভালো ডিলগুলো সে নিয়ে আসতে পারে, কিন্তু তার যে মৃত্যু হলে তা কতটুকু আমাদের ক্ষতি হলো তা কিন্তু আমরা পরিমাপ করতে পারবো না। যার কারণে কি ব্যবসার ম্যানেজারের মৃত্যু এটা কিন্তু অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয়। কিন্তু আমি যদি বলি যে আগুনে পুড়ে যাওয়ায় 20,000 টাকার ক্ষতি হলো, দেখেন এদিকে কিন্তু আমরা অর্থের দেওয়াই আছে যে 20,000 টাকা ক্ষতি হয়েছে, তো এটা কিন্তু আমরা পরিমাপ করতে পারি, তাহলে এটাকে আমরা বলবো লেনদেন, কিন্তু আগেরটাকে আমরা লেনদেন বলতে পারবো না। আচ্ছা, আর্থিক অবস্থার পরিবর্তন বলতে মূলত আপনার একটা সমীকরণ আছে, হিসাব সমীকরণ, আপনারা পড়বেন হিসাবটা আগামী চ্যাপ্টারগুলোতে। এখন আমি জাস্ট একটু বলে দিই আপনাদের। যেমন একটা সমীকরণ আছে, সম্পদ সবসময় দায় প্লাস মালিকানা সত্ত্বের সমান হবে, দায় প্লাস মালিকানা। আচ্ছা, সম্পদ কাকে বলে? এটা কিন্তু পুরোপুরি ব্যবসার, হ্যাঁ, এটা কিন্তু ব্যবসা, এটা কিন্তু মালিকের না, মনে রাখবেন, এটা কিন্তু ব্যবসার, অর্থাৎ ব্যবসার সম্পদ দায় অথবা মালিক। আচ্ছা, সম্পদ মানে কি? যে সম্পদগুলো আমার আছে, যেমন আমি যদি উদাহরণ হিসেবে বলি, মেশিনারি হতে পারে, আসবাবপত্র হতে পারে, এরকম কিছু। আর দায় বলতে বোঝায় যে আপনার থেকে টাকা পাবে, যেমন আপনি বাকিতে কিছু ক্রয় করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা দিতে হবে, আজকে না হোক কালকে দিতে হবে। আর মালিকানা সত্ত্ব বলতে এই সম্পদ থেকে আমরা যদি দায় মাইনাস করি, যা থাকবে তাই মালিকানা সত্ত্ব, অর্থাৎ মালিক কীভাবে। যেমন আমি যদি বলি যে আমার সম্পদ আছে 10,000 টাকা এবং আমার থেকে পাবে 5,000 টাকা বাকিতে ক্রয় করার কারণে, তাহলে আমার মালিকানা সত্ত্ব কত থাকবে? 10,000 মাইনাস 5,000 সমান সমান 5,000 টাকা। তো বুঝতে পেরেছি তিনটা বিষয়। আচ্ছা, ঠিক আছে, এবার আর্থিক অবস্থার পরিবর্তন বলতে মূলত এই তিনটার মধ্যে যে পরিবর্তনটা হয় সেটা কি বোঝায়। যেমন দেখেন, এদিকে বলা হয়েছে নগদ 5,000 টাকা দিয়ে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো। আচ্ছা, আমি যেহেতু নগদ টাকা দিয়ে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করেছি, তাহলে আমার অফিসের কি আসবাবপত্র বেড়েছে না? অফিসের আসবাবপত্র কত বেড়েছে? 5,000 টাকা। আর যেহেতু আমি নগদ টাকা দিয়ে কিনেছি, তার নগদ কি আমার টাকা কমে গেছে না? কমে গেছে না? তাহলে কি আমার সম্পদে কি কোনো পরিবর্তন হয়েছে? দুটোই কিন্তু সম্পদ, আমার আসবাবপত্র সম্পদ, নগদও আমার সম্পদ, তো দুটোর মধ্যে কোনো পরিবর্তন আছে? নেই। তাহলে কি আমরা কি বলবো যে যেহেতু আমার এদিকে কোনো একটা কিছু পরিবর্তন হয়েছে, যেমন 5,000 আসলো 5,000 চলে গেল, তার মানে কি আমরা কি বলতে পারি যে এটা আমার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, তো এটাকেও আমরা লেনদেন বলবো। ঠিক আছে, দেখেন এদিকে বলেছে আসবাবপত্র বৃদ্ধির পাশাপাশি নগদ 5,000 টাকা হ্রাস পেয়েছে। কেন আমার আসবাবপত্র 5,000 টাকা বৃদ্ধি পেয়েছে এবং নগদ কেন আমার 5,000 টাকা হ্রাস পেয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, আচ্ছা দেখেন এদিকে আবার আরেকটা উদাহরণ দেওয়া আছে। যে ভুলটা করে যে টাকার অঙ্ক দেখলেই সেটাকে লেনদেন ভেবে ফেলে, কিন্তু এটা করা যাবে না। দেখেন এদিকে একটা উদাহরণ দেওয়া আছে, আবার যদি 5,000 টাকা আসবাবপত্র ক্রয়ের ফরমাস বা অর্ডার দেওয়া হয়, তবে এটি কোনো লেনদেন হবে না, কারণ এই ঘটনা দিয়ে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। আচ্ছা, আমি 5,000 টাকার আসবাবপত্র কেনার জন্য একটা অর্ডার দিলাম, এখনও কিন্তু আমি কোনো টাকা পরিশোধ করিনি বা আসবাবপত্রটা আমার এদিকে এসে পৌঁছায়নি, তো এটা কি আমার লেনদেন হবে? অবশ্যই হবে না। কারণ কি, যে এই 5,000 টাকা আমার আসবাবপত্র এখন আমার কাছে আসেও নি, আমি কোনো টাকাও পরিশোধ করিনি, অর্থাৎ আমার আর্থিক অবস্থার কোনো পরিবর্তনই হয়নি, নগদ টাকাও কমেনি, আসবাবপত্রও আসেনি। ঠিক আছে, দ্বৈত সত্তা বলতে আমি আবারও বলেছিলাম যে দুতরফা দাখিলা বলতে কি দুটো পক্ষ থাকবে। তো দ্বৈত সত্তা বলতে বোঝায় যে আমাকে এটা দুইটা সত্তা থাকবে। যেমন এদিকে আমি যদি বলি যে কর্মচারীদের বেতন দেওয়া হলো,
এদিকে কর্মচারীদের বেতন কে দেয়? মালিক দেয়। অর্থাৎ মালিক একটা পক্ষ আছে আর কর্মচারী একটা পক্ষ আছে, অর্থাৎ দুটো সত্তা থাকবে। ঠিক আছে, এর এক পক্ষ সুবিধা গ্রহণ করবে, অন্য পক্ষ সুবিধা প্রদান করবে। যেমন মালিক এদিকে সুবিধা প্রদান করছে, যে টাকা দিচ্ছে, আর সুবিধা গ্রহণ করছে কে? সুবিধা গ্রহণ করছে কর্মচারী। ঠিক আছে, আরেকটা বৈশিষ্ট্য কি বলেছে? স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। তো স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র বলতে বোঝায় যে প্রতিটা লেনদেন আরেকটা লেনদেনের থেকে সম্পূর্ণ আলাদা। যেমন আমি আমার নাম দেবজিৎ, আমি একটা সম্পূর্ণ ভিন্ন পার্সন। আমার মতো হয়তো আমার নামে থাকবে কেউ দেবজিৎ, অথবা আমি যে প্রতিষ্ঠানে পড়ি ওই প্রতিষ্ঠানে থাকবে, কিন্তু সম্পূর্ণ আমার মতো হতে পারবে না। তো আমি কি স্বয়ংসম্পূর্ণ অর্থ স্বতন্ত্র, তেমনি প্রতিটা লেনদেনই স্বয়ংসম্পূর্ণ হয় এবং স্বতন্ত্র হয়, অর্থাৎ একটা লেনদেন আরেকটার সাথে কোনো মিল থাকে না, অর্থাৎ সম্পূর্ণ আলাদা হয়। দৃশ্যমানতা বলতে বোঝায় হলো লেনদেন দৃশ্যমানও হতে পারে, অদৃশ্যমানও হতে পারে। যেমন আগে একটা উদাহরণ দিলাম, যেমন আসবাবপত্র ক্রয় করলাম, যদি নগদ টাকায় ক্রয় করে থাকি তাহলে কি আসবাবপত্রটা আমরা চোখে দেখতে পাচ্ছি। সেমভাবে আমি যে মোবাইল ফোনের উদাহরণটা দিলাম, যে মোবাইলের যে মূল্য হ্রাসটা হলো সেটা কিন্তু অদৃশ্যভাবে হয়েছে, দেখতে পাচ্ছি না, তার কারণে এটা কি আমাদের অদৃশ্যমান লেনদেন। যেমন এদিকে বলেছে আসবাবপত্রের অবচয়, আমি মোবাইল ফোন দিয়ে বলেছি। সেমভাবে আসবাবপত্রের ক্ষেত্রে হতে পারে, আসবাবপত্র 10,000 টাকা দিয়ে কিনলাম, কিন্তু যদি আমরা এখনই সেটা বিক্রি করতে যাই অবশ্যই আমরা 10,000 টাকা পাবো না, 10,000 টাকা থেকে কম পাবো। যে কম টাকা পাবো সেটাই আমাদের অবচয়, এবং অবচয়টা অদৃশ্যমান। ঠিক আছে, ঐতিহাসিক ঘটনা বলতে বোঝায় যে সকল আর্থিক ঘটনা পূর্বে ঘটে গেছে সেগুলোকে ঐতিহাসিক ঘটনা বলা হয়। ঐতিহাসিক ঘটনাকে লেনদেন বলা হয়। আর ভবিষ্যতে ঘটতে পারে এমন ঘটনা ব্যবসার আর্থিক অবস্থা সাধন করলে অবশ্যই তা লেনদেন বলে গণ্য হবে। আচ্ছা, এদিকে অনাদায়ী পাওনা সঞ্চিতি বা বাট্টা সঞ্চিতির কথা বলা হয়েছে। এগুলো আপনারা পরের অধ্যায়গুলোতে ভালো বিস্তারিত বুঝতে পারবেন। আপাতত এগুলো মাথায় নেওয়ার দরকার নেই, জাস্ট আমি যতটুকু পড়াচ্ছি ততটুকু মাথায় নেন। ঐতিহাসিক ঘটনা বলতে বোঝায় যে আগের কোনো ঘটনার ফলে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে, সেটাই আমাদের ঐতিহাসিক ঘটনা। এই ঐতিহাসিক ঘটনাগুলোকেই লেনদেন বলে। ঠিক আছে, জাস্ট এইটুকু মাথায় রাখলেই হবে অধ্যায়ের জন্য, যে ঐতিহাসিক ঘটনাগুলোকেই কী বলা হয়? লেনদেন বলা হয়। এই ছতে বলা হয়েছে যে হিসাব সমীকরণের প্রভাব বুঝতে। আচ্ছা, এই লাইনটা আমি কিছুক্ষণ আগে দেখেছি না, হিসাব সমীকরণ, অর্থাৎ এই সমীকরণে যে প্রভাব বিস্তার হয় লেনদেন কোনো ঘটনার ফলে, সেটাই কি আমাদের লেনদেন হবে। যেমন আমি এদিকে আপনাদের একটা উদাহরণ দিয়ে বুঝেছিলাম যে নগদে আসবাবপত্র কেনার ফলে আমাদের কী ধরনের হিসাব সমীকরণের পরিবর্তন হয়, অর্থাৎ হিসাব সমীকরণের পরিবর্তন হলে আমার ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হবে। ঠিক আছে, এ পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, এখন আমরা এদিকে খুব দাগানো আছে, আমি একটু করে দিই। এখন আমাদের এরকম কিন্তু কোয়েশ্চেন আসে আপনাদের, যে নং লেনদেন কিনা কারণ সহ ব্যাখ্যা। তো আমরা একটা কোয়েশ্চেনে যাব যে এটা কীভাবে সলভ করতে হয়। কোন ঘটনা লেনদেন এবং কোন ঘটনা লেনদেন নয় তা নিয়ে নিচের কয়েকটি উদাহরণের সাহায্যে বোঝানো হলো। যেমন সোহেল এন্টারপ্রাইজ নামে 2017 সালে জানুয়ারি মাসে নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়েছে। অর্থাৎ এতে কিছু ঘটনা দেওয়া আছে 2017 সালে জানুয়ারি মাসে সোহেল এন্টারপ্রাইজের, আমাদের চিহ্নিত করতে হবে এই ঘটনাগুলো কি লেনদেন নাকি লেনদেন না। আচ্ছা, লেনদেন আমরা প্রথমে কি জানি? যে টাকার অঙ্কে পরিমাপযোগ্য। এটা কি টাকার অঙ্কে পরিমাপযোগ্য? অবশ্যই। 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। এটা কি কোনো ফরমাস দিয়েছি বা কোনো অর্ডার দিয়েছি? কি করলাম? যে 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলাম, অর্থাৎ আমি একজন ব্যক্তি, আমি ব্যবসায় 50,000 টাকা দিলাম। দেওয়ার ফলে কি হবে? ব্যবসার নগদ টাকা বেড়ে যাবে 50,000 টাকা। আর আমার কি কোনো দায় বাড়বে? অবশ্যই না। আমার কি মালিকানা সত্ত্ব বাড়বে। মালিকানা সত্ত্ব বাড়বে কত? 50,000 টাকা। মালিকানা সত্ত্ব কেন বাড়লো? এটা হলো আমাদের সম্পদ। এই নগদটা হলো আমার কি সম্পদের আন্ডারে, আর এটা হলো দায়। দায় কত? আমার দায় এদিকে নেই, শূন্য। আমরা কি বলেছিলাম? মালিকানা সত্ত্ব কি? সম্পদ মাইনাস দায়। তো এদিকে আমার সম্পদ কত আছে? 50,000, আর দায় কত আছে? শূন্য। তাহলে আমাদের মালিকানা সত্ত্ব কত? 50,000। আপনি এভাবেও চিন্তা করতে পারেন যে আমি ব্যবসায় 50,000 টাকা দিয়েছি, আমি কিন্তু ব্যবসার থেকে 50,000 টাকা পাবো। আমি তো ব্যবসা শুধু দিই নাই, আমি অবশ্যই লাভ করার জন্যই দিয়েছি।
তো আমি ব্যবসায় যেহেতু আমি নগদ টাকা দিয়েছি, আমি নগদ টাকা আমি পাওয়ার অধিকার রাখি। ঠিক আছে, সেকেন্ডে দেখেন নগদে 15,000 টাকার পণ্য ক্রয় করা হলো। আচ্ছা, পণ্য যদি আমি ক্রয় করি তাহলে আমার অবশ্যই কি নগদ 15,000 টাকা চলে গেল না? সেমভাবে আমি যেহেতু আমার নগদ টাকা 15,000 টাকা চলে গেল, তো ব্যবসার থেকেও আমি কি 15,000 টাকা কম পাবো। তাহলে আমার এদিকে কি 35,000 টাকা হয়ে যাবে, অর্থাৎ আমার 15,000 টাকা মাইনাস হবে। আপনি এভাবেও চিন্তা করতে পারেন, 15,000 মাইনাস এদিক থেকে আমার দায় কত, 0, তাহলে মালিকানা সত্ত্ব কত, 15,000 মাইনাস। ঠিক আছে, আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেভাবে মনে রাখবেন। একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ, তো এটাও কি আমাদের একটা লেনদেন। আপনি জাস্ট এরকম ভেঙে ভেঙে করতে হবে এরকম না, আপনি জাস্ট মনে রাখবেন যে এটা লেনদেন কি না। যেমন এদিক থেকেই বোঝা যাচ্ছে যে এটা আমাদের লেনদেন, কারণ কি এটা আমাদের অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হচ্ছে 10,000 টাকা। আচ্ছা, আমরা যদি ওই ভেঙে বলতে চাই যে একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ, তো আমাদের কি হবে যে নগদ 10,000 টাকা চলে গেল, আর অন্যদিকে আমাদের পাওনাদার কি, এটা তো আপনারা বুঝেন, পাওনাদার মানে যে আমার থেকে টাকা পাবে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের এই যে সম্পদের 10,000 টাকা চলে গেল আর দায়তে 10,000 টাকা চলে গেল, অর্থাৎ পাওনাদার আমার থেকে 10,000 টাকা পেত, আমি তাকে পরিশোধ করে দিয়েছি, তাহলে কি সে আর 10,000 টাকা পাবে আমার থেকে? অবশ্যই না। তাই আমরা কি মাইনাস করে দিলাম। কারো যদি বুঝতে সমস্যা হয় আবারও বলছি যে কমেন্টে করতে পারেন, কমেন্টে লিখে দিতে পারেন, আমি বলে দেওয়ার চেষ্টা করব। 8,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাস প্রদান। দেখেন এদিকে কিন্তু ফরমাস বলা আছে, অর্থাৎ আমি অর্ডার দিয়েছি, এটা কি আমাদের লেনদেন হবে? হবে? অবশ্যই না, এটা আমাদের লেনদেন না, কারণ আমরা অর্ডার দিয়েছি কিন্তু এখনও কিন্তু আমাদের জিনিসটা এসে পৌঁছায়নি, অথবা আমরা নগদ টাকা পরিশোধ করিনি। বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান, অবশ্যই এটা লেনদেন, কারণ আমরা নগদে টাকা দিয়েছি, বিজ্ঞাপন বাবদ খরচ হয়েছে। জনাব মামুনকে মাসিক 7,000 টাকা বেতনের ব্যবসার ম্যানেজার নিয়োগ করা হলো। আচ্ছা, এদিকে দেখেন, সে কি 1 মাস কাজ করার পরই তো আমরা টাকা দিই, তাই না? আমরা কি আগে তাকে টাকা দিয়ে দিব নিয়োগ করার সাথে সাথে? অবশ্যই না। তাকে আমরা 7,000 টাকা ঠিক হয়েছে যে তাকে আমরা নিয়োগ দিলাম, কিন্তু এখনও কি কোনো লেনদেন হয়েছে? তাকে কি আমরা কোনো টাকা দিয়েছি, বা সে কি কোনো এখনও সার্ভিস দিতে পেরেছে আমাকে ম্যানেজারের? অবশ্যই না। তাহলে কি এটা আমার লেনদেন হবে? হবে না। লেনদেন তখনই হবে যখন 1 মাস চলে যাবে, সে আমাকে তার ম্যানেজারের দক্ষতা বা সুদক্ষতার পরিচয় দিবে এবং তার কাজ করবে, আমাকে সেবা দিবে, তারপর আমি মাস শেষে তাকে বেতনটা দিব, অর্থাৎ 1 মাস পরে সেটা লেনদেন হবে। কিন্তু মাত্র আমি নিয়োগ দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু কোনো অর্থের আদান প্রদান হয়নি, তাই সেটা আমাদের লেনদেন হবে না। ঠিক আছে, ব্যবসার ব্যক্তিগত প্রয়োজনে মালিক 3,000 টাকা উত্তোলন করেছে। আচ্ছা দেখেন, আমি যেমন 50,000 টাকায় যে মূলধন ব্যবসা আরম্ভ করা হলো, এটা কিন্তু মালিক দিয়েছিল। হ্যাঁ, এটা মালিক দিয়েছিল। সেমভাবে কি মালিক টাকা উঠাতে পারে না ব্যবসা থেকে? তো সেম, অর্থাৎ আমার নগদ টাকা চলে গেল কিছু, আর মালিকানা সত্ত্ব আর কি, মালিকানা সত্ত্ব 3,000 টাকা কমে গেল, অর্থাৎ আমি 50,000 টাকা দিয়েছিলাম, এখন আর 50,000 টাকা পাবো যদি 3,000 টাকা আমি উঠিয়ে নিই? অবশ্যই না। কত পাবো? 47,000 টাকা। সো এই জন্য আমরা 3,000 টাকা দুই জায়গায় মাইনাস করেছি। ঠিক আছে, মালিকের ব্যক্তিগত অর্থ 500 টাকা চুরি। দেখেন, আমি একটা বিষয় আপনাদের আগেই বলেছিলাম যে মালিকের যত কিছুই হোক, যেমন মালিকের মেয়ের বিয়ে হোক, যত কিছুই হোক, কিন্তু সেটার প্রভাব কি আমাদের ব্যবসায় পড়বে? মালিকের থেকে চুরি হোক, সেটা কি ব্যবসায় পড়বে? অবশ্যই না। তাহলে কেন এটা আমরা লেনদেন বলবো? এটা অবশ্যই লেনদেন হবে। ঠিক আছে। আচ্ছা, হাশেম ব্রাদার্স হতে প্রতি মাসে 1,000 টাকা পণ্য ক্রয়ের চুক্তি। দেখেন, চুক্তি হয়েছে, কিন্তু এখনও কি কোনো লেনদেন হয়েছে? না। তাহলে কি এটা আমার লেনদেন হবে? অবশ্যই না। 10,000 টাকা মূল্যের পণ্য হানিফের নিকট ধারে বিক্রয়, অর্থাৎ আমরা 10,000 টাকার পণ্য ধারে বিক্রয় করেছি। দেখেন, এটা কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো টাকা পাইনি, কিন্তু টাকা পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছি। প্রতিশ্রুতি পেলেও কিন্তু সেটা আমাদের লেনদেন হবে। ঠিক আছে, অর্থাৎ আমরা 10,000 টাকা পণ্য হানিফের নিকট বিক্রয় করেছি কিন্তু ধারে, অর্থাৎ সে আমাকে টাকা দিবে, আজকে না হোক কালকে। ঠিক আছে, যেহেতু সে দিবে, তাহলে অবশ্যই এটা আমাদের কি অর্থের অঙ্কে যেহেতু পরিমাপযোগ্য আছে, অবশ্যই এটা আমাদের কি লেনদেন হবে। ঠিক আছে।
এদিকে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে আমার ক্লাসটা করার পর। আপনি জাস্ট মিলিয়ে নেবেন আমার সাথে, জাস্ট ব্যাখ্যাগুলো পড়বেন আর আমি যেভাবে বুঝিয়েছি ওভাবে রিলেট করার চেষ্টা করবেন। দরকার পড়লে বারবার ভিডিওটা দেখবেন। এই প্রথম কয়েক অধ্যায়টা একটু মনোযোগ সহকারে দেখলেই আশা করি বাকি অধ্যায়গুলো আপনাদের খুব বেশি জোর দিতে হবে না বা সহজে বুঝতে পারবেন। ঠিক আছে? তো নেক্সট ক্লাস থেকে যেহেতু এই অধ্যায়টা একটু বড়, আমি 2টা পার্টে নিব। তো নেক্সট ক্লাস থেকে আমি হিসাব সমীকরণটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এ পর্যন্ত আপনারা ক্লাসগুলো করেন ঠিকভাবে, আশা করি আপনারা বুঝতে পারবেন এবং বারবার দেখবেন। যদি না বুঝেন আরেকবার দেখবেন এবং যদি কোনো প্রবলেম হয় আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার যে কোনো রিলেটেড কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারেন, অথবা যদি কেউ কোর্সে ভর্তি হতে চান অনলাইনে তাহলে ভর্তি হতে পারেন। আমি ক্লাসগুলো করার পাশাপাশি সিকিউ প্লাস এমসিকিউ সলভ করিয়ে দিই যাতে কারো কোনো প্রবলেম না হয়। ঠিক আছে? এ পর্যন্তই রাখলাম। ভালো থাকবেন, আশা করি। ঠিক আছে।